আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। কড়া নিরাপত্তায় ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গণনা। এগিয়ে থাকা আসন সংখ্যার দিক দিয়ে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিরোধী দল বিজেপি। সবশেষ গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী বিজেপি এগিয়ে আছে 203 আসনে, আর তৃণমূল 84 আসনে এগিয়ে। এদিকে তামিলনাড়ুতে বিপুল ভোটে জয় পেয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলকা ভেট্রি কাগাজাম বা টিভিকে। আরো জানাচ্ছেন ইমরুল হাসান। রীতিমতো ইতিহাস হতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে। প্রাথমিক ফলাফলে প্রত্যাবর্তনকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গ পরিবর্তনের দিকে ঝুঁকতে চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, তৃণমূল কংগ্রেস লড়াইয়ে থাকলেও বিজেপিকে টপকে তারা এখনও এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা জাগাতে পারেনি। এই অগ্রগতিতে ছেদ না পড়লেই এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতাসীন হওয়া মোটামুটিভাবে নিশ্চিত বলা যায়। ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন তিনি। পশ্চিমবাংলার জনগণের জয় मेरा एक्सपेक्टेड है मेरा 4,500 लीड हुआ सेकेंड राउंड में एक्सपेक्टेड है। हिंदू बहुल क्षेत्र था। এখন পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিজেপি এখনই অনেকটা এগিয়ে গেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং ছাড়াও বিজেপি ভালো করছে 2 মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের 7 জেলার 142 আসনের মধ্যে গতবার বিজেপি পেয়েছিল মাত্র 18টি আসন। শুধু তাই নয়, কলকাতার 11, হাওড়ার 16, পূর্ব বর্ধমানের 16 আসনের মধ্যে বিজেপি একটিও জিততে পারেনি। তবে এবার পরিস্থিতি বলছে পুরোই ভিন্ন কথা। এই পরিবর্তনের পেছনে বেশ কয়েকটি অনুঘটকের কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মূলত 15 বছর ক্ষমতায় থাকার ফলে সরকারের প্রতি সাধারণ মানুষের স্বাভাবিক যে ক্ষোভ থাকে, বিজেপি তাকে প্রচারে কাজে লাগিয়েছে। পাশাপাশি নগদ প্রাপ্তির রাজনীতির মোকাবেলাও বিজেপি করেছে ডোল রাজনীতির মাধ্যমে। সব মিলিয়ে এগিয়ে চলেছে বিজেপি। এদিকে আসামে এগিয়ে রয়েছে বিজেপি। তামিলনাড়ুতে 108 আসনে এগিয়ে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে, আর পুদুচেরিতে এগিয়ে এনডিএ জোট। ইমরুল হাসান, আরটিভি। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ অবস্থা জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। পরমাশিস, বিজেপি এগিয়ে এবং তৃণমূল পরাজয়ের পথে, তো এ নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন সেখানে, এবং কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। দেখো, এই মুহূর্তে ভারতীয় সময় এখানে 6:20 এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, সেটা তৃণমূল কংগ্রেস 294 আসনের মধ্যে 205 আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 82 আসনে, এবং লেফট ফ্রন্ট এগিয়ে রয়েছে 2টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে 2টি আসনে, এবং আদার্স এগিয়ে আছে 2টি আসনে। দক্ষিণ কলকাতার সাখোয়াত মেমোরিয়াল স্কুলে 16 রাউন্ড গণনার পরে কিন্তু এই মুহূর্তে সেখানে ভোট গণনা বন্ধ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 2000 ভোটে কিন্তু এখানে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রের যেটা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তারা দুজনেই কিন্তু সাখোয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গেছেন। ইতিমধ্যে কিন্তু ভোট গণনা বন্ধ রয়েছে, এবং বিজেপির রাজ্য দপ্তরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। বিজেপির সূত্রে যেটা খবর, কালকেই তাদের জরুরি বৈঠক বসছে। বৈঠকে বিজেপির মুখ্যমন্ত্রীকে নিয়ে সেটা নিয়ে কিন্তু পর্যালোচনার যে বৈঠক রয়েছে, এবং ইতিমধ্যে সল্টলেকের রাত্রিবেলা সল্টলেকের যে বিজেপির কেন্দ্রীয় দপ্তর আছে সেখানে বৈঠক হওয়ার কথা, এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। উত্তর শহরতলি কামারহাটিতে একটু বিশৃঙ্খলা হয়েছে, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ হয়েছে, আসানসোলে হয়েছে এবং ব্যারাকপুরে হয়েছে। এবং চিত্র পরিচালক রাজ চক্রবর্তী যখন ব্যারাকপুরের যে কেন্দ্র থেকে ভোট গণনা চলছিল, রাষ্ট্রপুরের সুরেন্দ্রনাথ, সে যখন সেখান থেকে বেরিয়ে আসছিল তার গায়ে কাদা ছোড়াছুড়ি হয়, এবং একটি উত্তেজনার পরিবেশ রয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী
এবং পুলিশ প্রশাসন কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর যে ভোট পরবর্তী যে রেজাল্ট বেরোনোর যদি পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং নির্বাচন কমিশন কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই আমরা জানি যে নবান্ন, পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটের বাড়ি এবং অভিষেকের যে বাড়ি, তার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাদের নিরাপত্তার প্রশ্নেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়ে গেছে। এটা ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনার 7টি নদীর 8 পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মধ্যে তলিয়ে গেছে হাওড়া অঞ্চলের ধান গাছ। শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ায় ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ব্যাপক ক্ষতির শঙ্কায় হাওড়া অঞ্চলের কৃষক। এদিকে বন্যা ও টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদারীপুরের বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বৃষ্টি ও উজানের পানিতে ইতোমধ্যে তলিয়ে আছে কৃষকের স্বপ্ন পাকা ধান। একদিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, অন্যদিকে শ্রমিক সংকট। রোববার সুনামগঞ্জে কিছুটা রোদের দেখা মিললেও আজ থেকে টানা 3 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে চরম দুর্ভোগে এ জেলার কৃষক। 10 বিঘার মাঝে 7 বিঘা গেছে কি পানির তলে, আর 3 বিঘা খাইটা তুলছি। খাইটা তোলার কারণে এখনো রোদ্র নাই, এটার লাগি শুকাইতে হারাম না। বারোকারের মাঝে এক কেজি যেমন খাচ্ছি ওইও খাসা, এক কেজি যেমন খাটতে প্রায় 4,000 টাকা খরচ হয়েছে। ওখান একের খাটার পরে একেরও বাঙ্গাইতে পারলাম না, রোদ নাই, ইয়া নষ্ট হয়ে যার। এদিকে টানা ভারী বর্ষণে নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দা সহ হাওড় অঞ্চলের পাকা ধান পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। এতে মাথায় হাত হাজারো কৃষকের। জলের লেগে মনে যা আনতে পারতাছি না, দড়িটা নিয়ে আনতাছি, নৌকা নেই। নৌকায় করে ধান পাড়ে তুলতে পারলেও শুকানো ও মাড়াইয়ের জন্য পর্যাপ্ত উঁচু জায়গা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের মানুষ। সঙ্গে যোগ হয়েছে বাড়তি শ্রমিক খরচ। এদিকে বন্যা ও টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ও শ্রীনদী এলাকার বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। কোথাও ধানের শীষ ভেসে থাকলেও বেশিরভাগ ক্ষেতই সম্পূর্ণ তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেকের স্বপ্ন ভেসে গেছে বন্যার জলে। আমি স্ত্রী পোলাপান কিভাবে বাঁচিব, বাঁচার কোনো পথ নেই। বৃষ্টির পানিতে এবং নদীর পানি এসে আমাকে ধান তলায় গেছে। এখন আমরা বউ পোলাপান নিয়ে বাঁচতে খুব অভাব, এই ধান আমরা উড়িতে পারবো না। ক্ষতিগ্রস্ত এসব কৃষককে সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে কৃষি বিভাগ, এমনটাই চাওয়া সবার। সাকিব আল হাসান, RTV। এদিকে বন্যার আগাম পানি থেকে কৃষকের ফসল রক্ষায় সিরাজগঞ্জের রাউতারায় নির্মিত হচ্ছে অস্থায়ী রিং বাঁধ। এ বাঁধ নির্মাণের ফলে রক্ষা পাবে সিরাজগঞ্জ ও পাবনা জেলার 9টি উপজেলার প্রায় 72,000 হেক্টর জমির ধান। তাই বর্ষা মৌসুমের আগেই বাঁধটির কাজ শেষ করার দাবি স্থানীয় কৃষকদের। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। উপজেলার রাউতারায় আগাম বন্যার হাত থেকে কৃষকের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করছে 1250 মিটার দীর্ঘ স্বল্প উচ্চতার এ অস্থায়ী রিং বাঁধ। বালি দিয়ে নির্মিত বাঁধটি মূলত চলন বিলের 9টি উপজেলার বিশাল ফসলের মাঠের ধান রক্ষা পাবে। স্থানীয় কৃষকরা বলছেন, এই বাঁধ না থাকলে আগাম বন্যার পানিতে মাঠের পাকা ধান মুহূর্তেই তলিয়ে যেত। তাই বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি তাদের। আমাদের ধরেন যে ধান তলা যাইতো, গরুগুনি আমরা খাওয়ার পারতাম না। আগে অসুবিধা ছিল দাদা, গরজে এই মাঠ বাঁধ না থাকে গরু বাছুর খাইতে পারে নাই, আমরা ধান জমাতে পারি নাই। এই বাঁধ না দিলে আমাদের কৃষকের হাজার হাজার একর সম্পত্তি সব পানিতে ডুবে যাবে, আর ডুবে গেলে কৃষক মারা যাবে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির অন্তত 80% ধান পাকলেই তা দ্রুত কেটে ফেলার পরামর্শ দিলেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। এই বাঁধটার ফলে আমরা আশা করি যে সাদাতপুর সহ আশেপাশের কয়েকটা উপজেলার ধান পানি থেকে এটা রক্ষা পাবে এবং কৃষক ভাইয়েরা তাদের এই যে সোনার ফসল তারা নির্বিঘ্নে করে তুলতে সক্ষম হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধটি সময় মতো নির্মাণ শেষ হলে এই অঞ্চলের কৃষকরা নিরাপদে তাদের ধান ঘরে তুলতে পারবেন। এই বাঁধটি দেওয়া হয় মূলত
পাবনা এবং সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার 72,000 হেক্টর জমির ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আমাদের এবছরের কাজ প্রায় শেষের দিকে। আমরা আশা করছি এবছর আগাম বন্যার হাত থেকে ফসলগুলো সহজে রক্ষা করতে পারবো। 2,47 লাখ টাকা ব্যয় বাঁধ নির্মাণের ফলে সিরাজগঞ্জ ও পাবনায় প্রায় 72,000 হেক্টর জমির ধান আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে। আবরার মাহি, RTV। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1,456 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 52 জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 259। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 50 দিনে এই নিয়ে মোট 311 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে 161 শিশুর মৃত্যু হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে বন্ধ কারখানাগুলোর বিষয়ে অস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম সহ অংশ নেন সংশ্লিষ্টরা। গত এপ্রিলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল বেসরকারি উদ্যোগে 6 মাসের মধ্যে বন্ধ 6টি সরকারি পাটকল চালু করা হবে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নবনির্বাচিত নারী এমপিদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, আইন প্রণয়নের সঙ্গে সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে তারা তাদের ভূমিকা রাখবেন এবং আমরা দলের পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেট্রোপলিটন এলাকার জন্য আগে সবুজ রং ও জেলা পর্যায়ে নীল রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ বাহিনী। কাপড় উৎপাদন প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রুদ্র রফিকের রিপোর্ট। সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা। আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে আরও কঠোর হচ্ছে সরকার। 1 মে থেকে মাদকের বড় কারবারিদের ধরতে বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি। ব্যবহারকারীকে না ধরে আগে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা বড় চোরাচালান করে সীমান্ত দিয়ে হোক, এখানে হোক, ভিতরে হোক, তাদেরকে আমরা আটক করার ব্যবস্থা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের বিদ্যমান পোশাক মানানসই হয়নি। নতুন পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা। তাদের আবেদনের প্রেক্ষিতে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি। আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়াকে আদালতের বিষয় জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, অপরাধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড, সেটা আইনের আওতায় বসে আসবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। সৈয়দপুর সহ পরিত্যক্ত 8 বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বগুড়ায় বিমানবন্দর চালুর পাশাপাশি করা হবে ফ্লাইট একাডেমি, এমনটি জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সেশন শেষে একথা বলেন তিনি। কোরবানি পরবর্তী 7 দিন সারা দেশ থেকে যেন ঢাকায় চামড়া প্রবেশ করতে না পারে, সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে।
রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে 5টি অধিবেশনে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ ঊর্ধ্বতনরা। এ সময় মাঠ প্রশাসনের নানা বিষয় নিয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করা হয়। পরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম রীতা বলেন, পর্যটন খাতকে আধুনিকায়নে কাজ করা হবে। প্রতিমন্ত্রী জানান, পরিত্যক্ত বিমানবন্দর চালুর কথা। আমরা প্রথম দিকে প্রায়োরিটি ভিত্তিক রেখেছি বগুড়া, ঠাকুরগাঁ, নীলফামারী, সৈয়দপুর এবং আমরা অতি সত্বর কক্সবাজারকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা নির্বাচিত করেছি। আমরা এখানে পর্যটনটা যদি সুন্দর মতো করে গড়ে তোলা হয় তাহলে অনেক দর্শনার্থী আসবে এবং দেশকেও মানুষ জানবে, চিনবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দেশের ঐতিহাসিক প্রত্নতত্ত্ব সংরক্ষণ এবং অনুসন্ধানে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি পরিকল্পনা রয়েছে। আসন্ন কুরবানির ঈদে পশুর চামড়া যেন নষ্ট না হয় তা কার্যকরী উদ্যোগ নিতে ডিসিদের নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রী। আর সীমান্ত এলাকায় পশুর হাট ইজারা না দেওয়ার কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। মেইনলি সীমান্ত এলাকায় কিছু হাট বসতো, যে কোটি কোটি টাকা ওই হাটের ডাক উঠতো এবং ওই হাটটাই আমরা বন্ধ করে দিয়েছি। বাজার ব্যবস্থার অসামঞ্জস্যতার কারণেও অনেক সময় ভারসাম্যহীনতা তৈরি হয়। এই জিনিসগুলি থেকে বের হয়ে আসার জন্য এই স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি, স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি, সমন্বিত একটা বাজার ব্যবস্থাপনা, এই সমস্ত আমাদের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তাদের আমরা সংক্ষেপে ধারণা দিয়েছি। সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজির সুযোগ নেই, রাস্তার উন্নয়নে বড় বাধা ভূমি অধিগ্রহণ। তারা যখন কাজ করতে যান বেশ কিছু প্রতিকূলতাও তৈরি হয়ে যায়, বিশেষ করে ল্যান্ড অ্যাকুইজিশন একটা বড় সমস্যা আমাদের বড় প্রকল্প করতে গিয়ে। ঢাকা সিলেট মহাসড়ক 4 বছর ল্যান্ড অ্যাকুইজিশন শেষ হয়নি এখনো পর্যন্ত। এরকম অনেক প্রকল্প আছে, যেমন রাস্তার 2 পাশ দখল, রাস্তার উপরে বাজার, রাস্তার উপর অনেক সময় গরুর হাট চলে আসে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গুণগত মান বজায় রাখার পাশাপাশি আর্থিক সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। অনেক দুর্নীতি কিংবা লিকেজ, সেই সব ক্ষেত্রে কিভাবে উন্নতিটা আনা যায়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। রাজধানীকে 10টি জোনে ভাগ করে অপরাধ করছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদাররা, এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার পর বিষয়টি আরও জোরালো হয়েছে। অভিযুক্ত ও স্বজনদের বক্তব্যে এর আভাস মিলেছে। শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে পুলিশ এমনটা বললেও অপরাধ বিজ্ঞানীর মতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতির কারণেই অপরাধ মাথাচাড়া দিচ্ছে। রাজনৈতিক আশকারা পেলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এ ধরনের অপরাধ দমনে রাষ্ট্রের বেগবান হওয়া জরুরি বলেও মত দেন অপরাধ বিশ্লেষকরা। আর বাদলের রিপোর্ট। 2025 সালের 10 নভেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে মৃত্যু নিশ্চিত করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনের। সর্বশেষ গত 28 এপ্রিল মঙ্গলবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় একই স্টাইলে হত্যা করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে। তার এই হত্যা আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে পিচ্চি হেলালের সাথে দ্বন্দ্বের কারণ বলে এজাহারে উল্লেখ করা হয়। 5 আগস্টের পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসে। এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, খোরশেদ আলম ওরফে ফিডরোম রাসু অন্যতম। রাজধানীকে 10টি এলাকায় ভাগ করে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। চাঁদা না পেলে নানাভাবে মিলে প্রাণনাশের হুমকি। আজকে থেকে দিন গোনা শুরু করেন, কাফনের কাপড়টা কিনা রেডি রাখেন। টিটন হত্যার পর সংশ্লিষ্টদের বক্তব্যে প্রকাশ পায় অস্থির আন্ডারওয়ার্ল্ডের অস্তিত্ব। যে মারা গেছে টিটন ভাই, সেও গরুরাটের শিডিউল কিনছে। আমি 100% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত। পুলিশ বলছে শীর্ষ অপরাধীদের বিষয়ে তৎপর রয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসী অনেকেই দেশের বাইরে আছে, তো তাদের অবস্থান বা তাদের কার্যক্রমের উপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নজর রাখছে। তবে অপরাধ বিজ্ঞানীর মতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন। আমরা কখনো শুনছি যে অপরাধীরা ঢাকাকে বেশ কিছু জোনে ভাগ করে নিয়েছেন, সবাই যার যার জোনের
জোনের মধ্যে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন। তাতে তো স্পষ্ট মনে হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ঘাটতি আছে। পুলিশ জানায় সব তথ্যকে সামনে রেখেই কাজ করছেন তারা। অনেকেই জামিন পেয়ে বের হয়ে এসে তারা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং সেটাকে মাথায় রেখেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে রাষ্ট্রীয় পদক্ষেপে এমন অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী। অপরাধ মুক্ত সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা, রাষ্ট্রকে আরো বেশি বেগবান হওয়া প্রয়োজন। আর বাদল, RTV, ঢাকা। জনগণ সচেতন না হলে মাদক নির্মূল করা সম্ভব না বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মারুফ হাসান। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিজি বলেন, চাহিদা থাকায় প্রতিবেশী রাষ্ট্র থেকে প্রতিনিয়ত মাদক ঢুকছে দেশে। তা নিয়ন্ত্রণে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। রবিবার রাতে রাজধানীর ওয়ারি থেকে 2 লাখ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। জনগণ যতক্ষণ পর্যন্ত না সচেতন হবে যে না এটা খেলে মানুষ মারা যাবে, ক্ষতি হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি ডিমান্ড না কমাতে পারেন, সাপ্লাই কমাতে পারবেন না। ইকোনমিক্সের যে থিওরি, তা আমরা চেষ্টা করে যাচ্ছি এই দুটার সমন্বয় করার জন্য। আমরা সাপ্লাইটাকে রিডাকশন করার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে ডিমান্ড রিডাকশনের চেষ্টা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছেন এবং যে নির্দেশনা দিয়েছেন সেটার প্রেক্ষিতে আমরা আমাদের শতভাগ টিমকে কার্যকরভাবে মাঠে ইনপ্লেস রেখেছি এবং প্রতিনিয়ত অভিযান চলছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে থামছেই না মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপট। মাছ ধরতে গিয়ে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণের ঘটনায় সীমান্তে এখন চরম আতঙ্ক। গত 30 এপ্রিল অপহৃত 7 জেলের পরিবারে চলছে শোকের মাতম। টেকনাফ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওনা চাঁদ। গত 30 এপ্রিল নাফ নদীতে জীবিকার তাগিদে জাল ফেলতে গিয়ে আর ঘরে ফেরেননি 7 জন মানুষ। নাফ নদীর যে নীল জল একসময় জেলেদের স্বপ্ন বুনত, আজ সেখানে কেবলই হাহাকার। মাছ ধরতে গিয়ে একের পর এক অপহরণের ছায়া গ্রাস করছে সীমান্ত জনপদকে। রূপালী জলের মায়া কাটিয়ে নাফ নদী এখন সাধারণ জেলেদের কাছে এক আতঙ্ক। স্থানীয়রা জানায়, মাছ ধরে ফেরার পথে ওপার থেকে ধাওয়া করে আরাকান আর্মি। পরিবার ও স্বজনদের দাবি, আরাকান আর্মির হাতেই বন্দী আছে 7 জেলে। হঠাৎ করে 2টা স্টিপুট এই মায়ানমার থেকে ডাহাইতের মতো করে 10-15টা নৌকাকে দাওয়া করে ওদেরকে দইরা ওই নাফ নদীতে যেগুলো আমাদের জাল আসিল, অন্য 10-15টার লোকের যে জাল আসিল ওই জালগুলো সবগুলো ঠাইনা মাছ সহ জাল সহ ওরা নিয়ে গেছে। যেমন বিন্যাস উড়ি মাছ চাইতে গিয়ে গেল, মাছ চাইতে যাই মাছ মারি আর বলে আইজার গই থইলে বর্মার মগে আইয়ারে দরিয়ারে বলে লগিয়ে গেল। পরিসংখ্যান বলছে, গত 11 মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে প্রায় 328 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির হস্তক্ষেপে 189 জন ফিরলেও এখনও বন্দী আছে 190 জন বাংলাদেশি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা যারা সীমান্ত রক্ষাকারী বাহিনী আছি তাদেরকে অবহিত করেছি এবং তাদেরকে ফেরত আনার জন্য যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া মেনে তাদেরকে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। থানা পুলিশ অবগত আছে। নাফ নদী কি আবার তার পুরনো নিরাপত্তা ফিরে পাবে, নাকি আরাকান আর্মির আতঙ্কেই কাটবে জেলেদের দিনরাত? এ প্রশ্ন এখন গোটা জনপদের। লিওনা চাঁদ, RTV। যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ মাগরিবের পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে প্রথমে গাজীপুরের মোনায় নেওয়া হয়। গত 24 এপ্রিল ফ্লোরিডার একটি সেতু থেকে লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিমনের সাবেক রুমমেট হিশাম আবু গারভেকে গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামুল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির ঘাতকের বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ গ্রহণ শেষে এসব কথা বলেন তিনি। বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। স্বজনরা হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বাংলাদেশ সরকার এবং আমেরিকান সরকার উভয় সরকারের কাছে আমরা শুধু ন্যায় বিচারটাই আশা করছি। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়, তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আইনের আওতায় এনে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। এতে সেই সময়কার গৃহীত সিদ্ধান্ত, এর মধ্যে বিভিন্ন আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি বিদেশি চুক্তির বৈধতার বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধানের আর্জি জানানো হয়। রোববার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মুহসিন রশিদ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের 2 সচিবকে বিবাদী করা হয়েছে। উনি কিভাবে সরকার প্রধান হলেন? 106 তার আগে যেটা হয়েছিল সেখানে কিন্তু শুধু শপথের কথা ছিল, সেখানে এইটাও বলা হয় নাই যে উনি কোন শপথ নেবেন 3rd শিডিউলে। সো উনি কি সরকার প্রধান হওয়াটা বৈধ ছিল না অবৈধ ছিল, না উনি চিফ অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট হবেন? এইসব নানান জিনিস এই রিট পিটিশনে আছে। ট্রাইব্যুনালের কর্মকাণ্ড সন্তোষজনক, মামলার সংখ্যা বাড়লেও ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসিদুজ্জামান। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ট্রাইব্যুনালের কিছু কর্মকাণ্ড এবং বিচারের গতি প্রসঙ্গে মন্ত্রী জানান, ইতোমধ্যে কিছু বিষয়কে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো সমাধানে কাজ চলমান রয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি প্রধান বিচারপতির নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত, এ বিষয়ে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। এদিকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে হাইকোর্টের রিটটি করেছেন আইনজীবী মোহাম্মদ মইদুল ইসলাম পলক এবং তা আদালত উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও বাংলাদেশের জাতীয় স্বার্থ পরিপন্থী বলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, চুক্তিটিতে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষা এবং সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। রিটে পররাষ্ট্র এবং অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এরকম অসম চুক্তি আমরা আসলে কখনোই দেখিনি। আমরা এখানে দেখেছি যে আমাদের বেশ কিছু কনস্টিটিউশনাল কিছু এম্বার্গোস আছে এখানে, সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 145 and 145A অনুযায়ী এই মামলাটা অবশ্যই এই কন্ট্রাক্টটা অবশ্যই মেইনটেনেবল না। দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। সুনামগঞ্জ সিলেট সড়কের জালালপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজি চালক সহ 5 জন নিহত হয়েছেন। এদিকে ময়মনসিংহের মুক্তাগাছায় দুপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। অন্যদিকে ভোরে টাঙ্গাইলে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত এবং আহত হন আরও 2 জন। গতরাতে ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। রাতে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হন। মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। রোববার দুপুরে বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় তারা। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। রোববার দুপুরে গোল্ডেন ট্রাভেলসের একটি লোকাল বাস একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এতে রাব্বি হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করে। ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।
পায়োনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালক এম আনিসুদ্দৌলা, সঞ্চিয়া চৌধুরী, মনিচে মঞ্জুর, মনসুরা রহমতুল্লাহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান, কোম্পানি সচিব ইমরান হাসান সহ অনেক শেয়ার হোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন। কোম্পানির সামগ্রিক সাফল্যের জন্য অনলাইনে শেয়ার হোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন। সভায় সর্বসম্মতিক্রমে 2025 সালের জন্য 25% নগদ, 5% বোনাস শেয়ার সহ অন্যান্য আলোচ্য সূচি অনুমোদন করা হয়। 2025 সালে কোম্পানির প্রিমিয়াম আয় করেছে 387.62 কোটি টাকা এবং কর পরবর্তী মুনাফা অর্জন করেছে 44.65 কোটি টাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।